আমি এখন বাংলাদেশের যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটাকে অনেকে বলে স্বপ্নের মতো সুন্দর, আবার কেউ বলে কল্পনার চেয়ে বেশি সুন্দর। তবে আমি এগুলো বলবো না, আমি আপনাদের এই জায়গার আসল বাস্তবতাটা তুলে ধরার চেষ্টা করব। বাংলাদেশের উত্তর পূর্ব সীমান্তে অবস্থিত কলমাকান্দা উপজেলার প্রাকৃতিক সৌন্দর্য যেন এক অনন্য বিস্ময়। নেত্রকোনা জেলার এই সীমান্তবর্তী অঞ্চল পাহাড়, নদী, সবুজ বন আর শান্ত গ্রামীণ পরিবেশের জন্য বেশ পরিচিত। ভারতের মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত হওয়ায় এখানকার প্রকৃতি বছরের বেশিরভাগ সময়ই মনোমুগ্ধকর রূপ ধারণ করে। আর এই অঞ্চলের যেখান থেকেই পাহাড় শুরু, সেখানেই যেন বাংলাদেশের শেষ সীমানা। তবুও মানুষ ছুটে যায় প্রকৃতির ডাকে সাড়া দিয়ে পাহাড়, নদী, বন আর গ্রামীণ প্রকৃতির সঙ্গে কিছুটা সময় কাটাতে। আর সেই সৌন্দর্যের অন্যতম একটি স্থান হলো পাঁচগাঁও। সীমান্ত ঘেঁষা ছোট্ট এই গ্রামটি একদিকে যেমন মেঘালয় পাহাড়ের অপূর্ব দৃশ্য উপহার দেয়, তেমনি অন্যদিকে গ্রামীণ জীবনের সরল সৌন্দর্য তুলে ধরে। চারপাশের সবুজ মাঠ, পাহাড়ি বাতাস আর নিরিবিলি পরিবেশ মুহূর্তেই মুগ্ধ করে যে কাউকে। আর সেই অপূর্ব সৌন্দর্য উপভোগ করতেই আমাদের ছুটে চলা কলমাকান্দার উদ্দেশ্যে। আমাদের এবারের যাত্রা শুরু হচ্ছে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে। গন্তব্য নেত্রকোনা। ঢাকা থেকে নেত্রকোনার ট্রেন ভাড়া শ্রেণীভেদে 180 টাকা থেকে শুরু হয়ে 215 টাকা পর্যন্ত হয়ে থাকে। আর বাসে যেতে চাইলে প্রথমে আপনাকে মহাখালী বাস স্ট্যান্ড পৌঁছাতে হবে। সেখান থেকেই বাসগুলো ছেড়ে যায় সরাসরি কলমাকান্দার উদ্দেশ্যে। তবে বাস ভেদে ভাড়া 450 টাকা থেকে শুরু করে 500 টাকা পর্যন্ত হয়ে থাকে। আমরা বেছে নিয়েছি রাত 10টা 15 হাওড়া এক্সপ্রেস, যেটা আমাদের নামিয়ে দেবে নেত্রকোনা রেল স্টেশন। অলরেডি চলে আসছি নেত্রকোনা রেল স্টেশনে। গতকাল রাত 10টা 15 রওনা দিয়েছিলাম ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে এই নেত্রকোনার উদ্দেশ্যে হাওড়া এক্সপ্রেসে করে। আর এখন বাজে সকাল 4টা। এখন খুব দ্রুতই বেরিয়ে যাবে এখান থেকে, কারণ সকাল সকাল কলমাকান্দা পৌঁছাতে হবে, না হলে অনেক কিছুই মিস হয়ে যেতে পারে। নেত্রকোনা রেল স্টেশন থেকে বেরোছি মাত্র। আর এখানে অটো পাবেন। রাত্রে প্রায় 4:30টার মতো বাজে। আর রাজুর বাজারে যেতে হবে নাকি অটোতে করে, সেখান থেকে সিএনজি বা বাইক পেয়ে যাব কলমাকান্দা যাওয়ার জন্য। তবে এখান থেকে 30 টাকা জনপ্রতি অটোতে করে যেতে পারবেন। আর যদি রিক্সায় যান সেক্ষেত্রে 50 থেকে 60 টাকা ভাড়া নেবে। অটো রিক্সায় করে রাজুর বাজার চলে আসছি। এখানে আসতে 50 টাকা অটো ভাড়া দেওয়া লাগছে। এখান থেকে আপনারা বাইকও পেয়ে যাবেন, আবার চাইলে সিএনজিতে করেও যেতে পারেন। যদি সিএনজিতে যান সেক্ষেত্রে 120 টাকা করে ভাড়া লাগবে জনপ্রতি। আর যদি বাইকে যান, দুইজন যেতে পারবেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে আপনার 300 থেকে 350 টাকা। 350 টাকা চাইছে আর কি। দেখি একটু মুলুমুলি করা লাগবে, তারপরে চলে যাব কলমাকান্দার দিকে। 350 টাকায় বাইক ভাড়া করে রওনা হলাম কলমাকান্দার দিকে। তবে এখন মনে হচ্ছে ট্রেনে এসে মনে হয় ভুলই করলাম, কারণ সময় মতো পৌঁছাতে না পারলে অনেক কিছুই মিস হয়ে যাবে। কেন বলছি এ কথা কিছুক্ষণ পরেই জানতে পারবেন। কলমাকান্দাতে চলে আসছি। আর রাজুর বাজার থেকে এখানে আসতে বাইক ভাড়া 350 টাকা দিতে হয়েছে। দুইজন উঠতে পারবেন একটা বাইকে। আর এখান থেকে সকালের নাস্তাটা করব, তারপরে বেরিয়ে যাব আশেপাশের সৌন্দর্য দেখার জন্য। আর এখান থেকে বাইক ভাড়া করে ঘুরে দেখতে পারবেন আশেপাশের যে জায়গাগুলো আছে সেগুলো। আর লোক বেশি থাকলে অটোতে করে বা সিএনজিতে করেও যেতে পারবেন। তবে সিএনজি বা অটো সব জায়গায় আপনাদের পৌঁছে দিতে পারবে না। কলমাকান্দা বাজারে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে। হয়তো পাঁচগাঁওয়ের চন্দ্রডিঙা পাহাড়ে বিজিবি প্রবেশ করতেও দেবে না। তারপরেও খুব তাড়াতাড়ি একটি বাইক ভাড়া করে রওনা দিলাম পাঁচগাঁয়ের দিকে। আর বাইকটি আমাদের কলমাকান্দা ও তার আশেপাশের কিছু মনোমুগ্ধকর জায়গা ঘুরিয়ে দেখাবে, যার ভাড়া 1300 টাকা। আপনারা চাইলে অটোতে করেও যেতে পারবেন, তবে অটো সব জায়গায় পৌঁছাতে পারে না। বাইকে করে যাচ্ছিলাম, আর এখানে এমন দৃশ্য দেখলাম যেটা দেখে দাঁড়াতে বাধ্য হলাম আর কি। আর এই যে দেখেন কত চমৎকার দৃশ্য,
ওই সামনে একজন জাল দিয়ে মাছ ধরতেছে। গ্রামের এমন সুন্দর দৃশ্য দেখলে আসলে না দাঁড়িয়ে থাকা যায় না। দুইটা পাইছেন? সব সময় ধরেন নাকি মাঝে মধ্যে? পাওয়া যায় মাছ না? হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে আর গ্রামের অনেক সুন্দর একটা দৃশ্যের সামনে দাঁড়ায় আছি। এই যে দেখেন কত চমৎকার একটা দৃশ্য। এখন কিন্তু বৃষ্টি পড়তেছে আর পাহাড় এই বৃষ্টিতে অসাধারণ সুন্দর দেখা যাচ্ছে। গ্রামের নাম কি ভাইজান? গ্রামের নাম সন্ন্যাসী পাড়া। সন্ন্যাসী পাড়া। আপনাদের বাড়ি কি এখানেই? আমাদের বাড়ি এখানে। এখানকার মানুষের প্রধান কাজ কি? কৃষি কাজ নাকি? কৃষিকাজ। সবাই কৃষি কাজ করে। এদিকে বর্ডার কত দূরে এখান থেকে? এখান থেকে বর্ডার গেলে 5 মিনিট লাগে। 5 মিনিট লাগে। 5 মিনিট হাঁটলেই আপনারা বর্ডারে পৌঁছে যেতে পারবেন, মানে খুবই কাছে। আর এই যে পাহাড়গুলো দেখতেছেন এগুলো কিন্তু মানুষ ঘুরতে আসে, এই জায়গাগুলো দেখতে আসে। এমনিতেই অনেক দেরি হয়ে গিয়েছে। সত্যি বলতে বৃষ্টি দেখে মনটা খারাপ হয়ে গিয়েছিল, তবে মন খারাপ করে বেশিক্ষণ থাকতে পারিনি সামনে এমন সৌন্দর্য দেখে। প্রায় 1.5 ঘন্টার উপরে হবে এই যে পিছনের দোকানটাতে বসেছিলাম। মানে এত পরিমাণে বৃষ্টি নামছে, এখনো বৃষ্টি আছে, সেজন্যই পঞ্চটা পরে নিছি আর এভাবেই চলে যাব। চমৎকার দৃশ্য দেখা যায় এখান থেকে। দেখেন এখন কিন্তু পাহাড়ের উপরে মেঘ জমে আছে। পাঁচগাঁওয়ের চন্দ্রডিঙা পাহাড়ের সামনে চলে আসছি। তবে এখানকার বর্তমান অবস্থা এমন যে এই যে পিছনে যে দোকানগুলো দেখতেছেন এর পাশে বিজিবি বসে আছে, মানে টহলের একটা টিম, যারা এর বাইরে মানে এই যে এই পর্যন্ত আপনারা আসতে পারবেন, ওই ঘরবাড়িগুলো পর্যন্ত আপনারা যেতে পারবেন না। এগুলো বাংলাদেশের লোকেদের ঘরবাড়ি, তবে আপনারা এই দিকেও যেতে পারবেন না, পর্যটকদের মানা আছে। মানে একদম ভোরে আসতে হয় যদি প্রবেশ করতে চান বিজিবি আসার আগে। আর এই যে দেখেন পাহাড়গুলো। দূর থেকে পাহাড়ের সৌন্দর্য দেখা যায় ঠিকই, তবে আমরা কাছ থেকে দেখার আকাঙ্ক্ষা নিয়ে এখানে এসেছি। তাই আজকে আর কোনো সৌন্দর্য না দেখে আবারও চলে যাই কলমাকান্দা বাজারের দিকে। সেখানেই একটি হোটেলে রাত্রি যাপন করে ভোরবেলায় রওনা হই কাছ থেকে পাহাড়ের সৌন্দর্য দেখব বলে। চন্দ্রডিঙা যে পাহাড় আছে, পাহাড়ের একদমই সামনে চলে আসছে। এই যে দেখেন অসাধারণ দেখতে এই পাহাড়। আর এই পাশে একটা পিলার আছে যেটা বাংলাদেশ ভারতকে আলাদা করেছে। এই পাহাড়গুলো যেগুলি দেখতেছেন, পাহাড় মানেই কিন্তু এই পাশে যত পাহাড় আছে সবই ইন্ডিয়াতে পড়েছে। আর এখানে চমৎকার সুন্দর একটা ঝিরি আছে। ঝিরিটা পার হয়ে আমরা অল্প একটু যাব ওই পিলার পর্যন্ত, বা তার আগে একটু ঝিরি পর্যন্ত যাব আর কি। বেশি দূরে না যাওয়াই ভালো এখন এই মুহূর্তে। এখানে আসলে সৌন্দর্য তো দেখবেন, তবে কষ্টের বিষয় পাহাড়গুলো বাংলাদেশের সীমানায় একটাও পড়েনি। তবে এই সৌন্দর্য যে দেখবে মুগ্ধ হতে বাধ্য। এখন বিজিবি এখানে কাউকে প্রবেশ করতে দেয় না, তাই পরিবেশ অনেকটাই শান্ত। শুধু প্রকৃতির সাথে সময় কাটানো সম্ভব হয় এখানে আসলে। মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে থাকার মতো দৃশ্যের দেখা মিলে পাহাড়ের গভীরে। তবে নোম্যান্স ল্যান্ডে বেশিক্ষণ থাকাটা নিরাপদ নয়। অলরেডি নোম্যান্স ল্যান্ডে চলে আসছি। এখানে আসলে এখন আসাটা খুবই বিপজ্জনক। আমরা সামনে যাব না, এই পর্যন্তই থাকবো। আর এই যে দেখেন কত চমৎকার সুন্দর।
এখানে বেশিক্ষণ থাকাও ঠিক হবে না। যদি আসেনও ওই বাড়িগুলো পর্যন্ত থাকবেন, বাড়িগুলো বাংলাদেশেরই, তবে বাড়িগুলো পর্যন্ত আসতে হলেও আপনাকে বিজিবির অনুমতি নিতে হবে। আমরা দ্রুতই বেরিয়ে যাব, আশা করতেছি খুব তাড়াতাড়ি আবারও কোনো এক সময় বর্ডারের পরিস্থিতি ঠিক হলে তখন আবারও সবাই এখানে ঘুরতে আসতে পারবে। পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করার পর আমরা সেখান থেকে দ্রুতই বেরিয়ে পড়লাম, কারণ সীমান্ত এলাকায় সকাল 6:30 থেকে 7টার মধ্যেই বিজিবি টহল দিতে চলে আসে, আর বিজিবির সামনে পড়ে গেলে নানা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে। তাই বেশিক্ষণ না থেকে এবার আমাদের গন্তব্য পাঁচগাঁওয়ের আরেকটি মনোমুগ্ধকর স্থান। এমপির বাড়ির পুকুর, এই যে দেখেন কত চমৎকার দৃশ্য। মানে পুকুরটা দেখার জন্য কিন্তু মানুষ আসে না, মানুষ দেখার জন্য আসে এই দৃশ্যটা। পুকুরের সামনে দাঁড়ালে মেঘালয়ের উঁচু উঁচু পাহাড়গুলো দেখা যায়, মানে কোনো রেস্ট্রিকশন নাই এখানে আসার ক্ষেত্রে, যে কেউ চাইলে আসতে পারে। এই যে এটা হলো আমাদের রুবেল ভাইয়ের সাথে ঘুরতেছি। ভাই আপনারা কোন কোন জায়গায় ঘুরায় দেখান এই মানে মূলত এই কলমাকান্দা বা আশেপাশের? এখানে কলমাকান্দা উপজেলার ভিতরে আছে, এই দিকে আছে আপনার এমপির বাড়ি, কলমাকান্দা পাঁচগাঁও এমপির বাড়ি আছে, চন্দ্রলিঙ্গা পাহাড় আছে, আবার আছে মোমিনটিলা আছে, বঙ্গটিলা আছে, সাতশো মাজার আছে। এইগুলো 5টা স্পট হয়েছে আমাদের কলমাকান্দা এরিয়ার ভিতরে। আবার পাশে দুর্গাপুর উপজেলা আছে, সাদামাটি আছে, যেটা চীনামাটি বলে। আসা যাওয়ার ভিতরে অনেকগুলো স্পটই দেখতে পারবো মানুষ, নাকি? অনেক সৌন্দর্য রয়েছে, আপনারা অবশ্যই আসবেন বাংলাদেশের এই সৌন্দর্য দেখতে। তবে অনেক জায়গাতেই তো রেস্ট্রিকশন আছে, ঢুকতে দেয় না, এটার ব্যাপারে কি বলবেন আপনি? এটার ব্যাপারে আসলে এখন তো আপনারা জানেন ইন্ডিয়া একটু ঝামেলা চলতেছে, ঠিক আছে, কিন্তু টাইম মতন আসলে ইনশাল্লাহ আমরা ঢোকার সিস্টেম করতে পারি। মানে টাইম মতন বলতে সকাল সকাল আসতে হবে। আমরা যেই সময় আসছি আর কি। আপনারা তো আজকে তো আপনারা দেখছেন, না করতে পারবেন? হ্যাঁ, না আজকে দেখছি। টাইম মতন আছে, তাই এরকম যদি টাইম মতন আসে আমরা ইনশাল্লাহ দেখার চেষ্টা করি। ঠিক আছে, যদি আপনারা কলমাকান্দা আসেন বা পাঁচগাঁও ঘুরে দেখতে চান, ভাইয়ের সাথে ঘুরে দেখতে পারেন। এমপির যে পুকুর আছে সেটা পার হয়ে চলে আসছি, সেটা মূলত পাঁচগাঁও গ্রামে পড়েছে। আর আমার পিছনে যে গ্রামটা দেখতেছেন এটা কিন্তু পাঁচগাঁও গ্রাম। এটা পার হয়ে তারপরে এই যে দেখেন এমন একটা জায়গায় আপনারা চলে আসবেন, একদমই কাছ থেকে পাহাড়গুলো দেখা যায়। তবে সামনে যাওয়া একদমই নিষেধ, আর মানে বিজিবি নাই, বিএসএফও নাই, তবে আপনাদের নিরাপত্তার জন্য আপনারা যাবেন না কখনই, আমি নিজেও যাব না। আর এই যে দেখেন এখান থেকে কত চমৎকার দৃশ্য। পাঁচগাঁও গ্রাম যেন ছবির মতো সুন্দর, আমি বলবো তার থেকেও বেশি। এর আগে আমি কলমাকান্দা আসলেও এই গ্রামে প্রথমবার এসেছি, তবে কলমাকান্দা ঘুরতে এসে এই জায়গা কখনোই মিস করবেন না। পাঁচগাঁও গ্রামে মূলত গারো ও হাজং সম্প্রদায়ের মানুষের বসতি। সীমান্ত ঘেঁষা এই গ্রামের মানুষের প্রধান পেশা কৃষিকাজ। ধান, সবজি এবং বিভিন্ন মৌসুমী ফসল চাষের পাশাপাশি অনেকে গবাদি পশু পালন করেন। পাহাড় আর প্রকৃতির সঙ্গে মিশে থাকা এই গ্রামগুলোর মানুষ সহজ সরল জীবনযাপন করেন। আধুনিক সুযোগ সুবিধা তুলনামূলক কম হলেও প্রকৃতির কাছাকাছি থেকে নিজেদের সংস্কৃতি আর ইতিহাস ধরে রেখেছে তারা। পিছনে যে ঝিরিটা দেখতেছেন এটা ইন্ডিয়া থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। আর যে পাঁচগাঁও গ্রাম আছে, গ্রামের মানুষের দৈনন্দিন কাজের জন্য কিন্তু এই ঝিরির পানি ব্যবহার করে থাকে। এদিক দিয়ে আমরা আবারও পাঁচগাঁও গ্রাম থেকে বের হয়ে যাব। এটা হলো মেন রাস্তা, আর এই রাস্তাটা ধরে বেদগড় যে গ্রামটা আছে সেই গ্রামে যাব। গ্রামের পাশেই কিন্তু চমৎকার সুন্দর একটা ঝিরি আছে, আর একদম কাছে থেকে পাহাড়গুলো দেখা যায়। কত চমৎকার একটা ঝিরির সামনে আছে, দেখেন জায়গাটা চিনি না, এই জন্য অনেকখানি হাইট আসতে হয়েছে। একদমই কিন্তু বর্ডারের পাশে আছি। আর এই যে সামনে যেটা দেখতেছেন এটা হলো বিএসএফের ক্যাম্প। তো ভুলবশত কেউ এর ওই পাশে যাবেন না, মানে এই বাড়িগুলো দেখতেছেন এগুলো হলো বাংলাদেশের।
তো এই বাড়ি পর্যন্ত থাকার চেষ্টা করবেন। অপরূপ সুন্দর এই গ্রামটি থেকে চলে যাচ্ছি, মনে হচ্ছিল আরো কিছুটা সময় কাটাই এই গ্রামের সৌন্দর্য দেখে। তবে আরো অনেক সৌন্দর্য দেখা এখনো বাকি আমাদের ছুটে চলা সেই সৌন্দর্যের খোঁজে। যাচ্ছি পাতলার বন, আর যাওয়ার পথে এই দেখেন মহাদেব নদী। এই নদীটা পার হয়ে তারপরে যেতে হয়, আর এই নৌকায় করে আপনাদের পার হতে হবে। এখন নদীতে কিন্তু অনেক স্রোত আছে, আর দেখেন কত চমৎকার দৃশ্য দেখা যায়। মহাদেব নদীটা মাত্র পার হলাম, আর এটা পার হওয়ার জন্য জনপ্রতি 10 টাকা করে দেওয়া লাগছে। আর আমাদের বাইক ছিল, তবে 30 টাকা নিছে 3 জনের জন্য। চলে আসছি পাতলার বন। নয়নাবিরাম সুন্দর এই জায়গাটা, আপনারা দেখলে মুগ্ধ হয়ে যাবেন। এই যে দেখেন কত সুন্দর মহাদেব নদী, যেটা ইন্ডিয়া থেকে বয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এই যে গাছগুলো দেখতেছেন সামনে, যে বাগানটা দেখতেছেন, আর যে পাহাড়গুলো দেখতেছেন, সবগুলোই ইন্ডিয়াতে পড়েছে। আর এর এই পাশে এটা হলো বাংলাদেশের এরিয়া। তবে এই পর্যন্তই আপনারা আসতে পারবেন, এর বাইরে গেলে বিজিবি আসলে অনুমতি দেয় না। পাতলার বনে আসলে সৌন্দর্য ঠিকই দেখতে পাবেন, তবে এখানে বিজিবি কর্তৃক কিছু বিধিনিষেধ রয়েছে। তাই বেশিক্ষণ সময় না কাটিয়ে আমরা আমাদের পরবর্তী গন্তব্যের দিকে ছুটে চলেছি। মাত্রই গোপালবাড়ি আসছি। বঙ্গটিলা বলে এই জায়গাটাকে, মানে একটা টিলা আছে, উপরে ওঠা যেত আগে, এখন নাকি একদমই পরিস্থিতি ভালো না। বিজিবি দাঁড়ায় থাকে এখানে, যাইতেও দেয় না উপরে। তো দেখি রিকোয়েস্ট করে যাওয়া যায় কিনা, জানি না যেতে দেবে কিনা। এই গ্রামটার নাম হলো গোপালবাড়ি, আর গোপালবাড়ির পরেই কিন্তু রয়েছে বঙ্গটিলা। এটা নাম দেওয়া হয়েছে বঙ্গটিলা আসলে। পিছনে গোপালবাড়ি গ্রামটা রয়েছে, আর এই সামনে রয়েছে সেই বঙ্গটিলা নামের একটা টিলা। সুন্দর দেখতে, অসাধারণ লাগে দূর থেকে দেখতেও। তবে এটার উপরে ওঠা যেত, এখন ওঠা যায় না। মানে আপনারা যদি উঠতে চান, এখানে বিজিবি বসা থাকে, তাদের সাথে কথা বলতে হবে। আর এখানে কত চমৎকার সারিবদ্ধভাবে ছোট ছোট টিলাগুলো দেখা যায়। আর এই পাশে রয়েছে গোপালবাড়ি যে গ্রামটা আছে সেটা। বঙ্গটিলা মূলত সীমান্তবর্তী একটি গ্রামের পাশেই অবস্থিত, যার নাম গোপালবাড়ি। এই টিলাটি নোম্যান্স ল্যান্ডে পড়েছে। একসময় এখানে পর্যটকদের যাতায়াত তুলনামূলক সহজ ছিল, তবে বর্তমানে নিরাপত্তাজনিত কারণে প্রবেশ অনেকটাই সীমিত করেছে। এখানে বিজিবি নিয়মিত টহল দিয়ে থাকে। পর্যটকদের টিলার চূড়া পর্যন্ত যেতে দেওয়া হয় না, কারণ টিলার চূড়া থেকে ভারতের কাঁটাতারের বেড়া স্পষ্ট দেখা যায়। যদিও বর্তমানে এই টিলার উপরে চলাচলে কিছুটা বিধিনিষেধ রয়েছে, তবুও চারপাশের ছোট ছোট গ্রাম, সবুজ পাহাড় আর অপার প্রাকৃতিক সৌন্দর্য নিয়মিত মুগ্ধ করে চলেছে ভ্রমণপ্রেমীদের। পাহাড়ের সৌন্দর্য দেখে বলতে গেলে মানে পাহাড়ের উপরে বেশিক্ষণ থাকতে দেয়নি, 2-1টা ফুটেজ নিয়ে পরে চলে আসছি। তারপরে এখন আবারও এই গোপালবাড়ি যেই এলাকাটা আছে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। দুপুরের খাবার খেলাম আর কি এই দোকানটা থেকে। আপনারা চাইলে এই লেঙ্গুরা বাজারে দুপুরের খাবার খেতে পারেন। এখন আমরা যাব মমিনের টিলা আছে সেটাতে, সেটার পাশে আবার 7 শহীদের মাজারও রয়েছে, এগুলো ঘুরে দেখব।
চলে আসছি সাত শহীদের মাজার। 1971 সালের 26শে জুলাই নেত্রকোনায় পাক বাহিনীর সাথে যুদ্ধ করে ওনারা শহীদ হয়েছেন। এই পাশে 5 জন শহীদকে সমাহিত করা হয়েছে আর এই পাশে 2 জনকে সমাহিত করা হয়েছে। আর এখানে কিন্তু তাদের নাম লেখা আছে আর ইতিহাসটাও লেখা আছে, তবে অনেকটাই মুছে গেছে। আর এই পাশে দেখেন লেখা আছে বাংলাদেশের সীমানার শেষ, মানে এর বাইরে অতিক্রম করা কিন্তু পর্যটকদের জন্য বা বাঙালিদের জন্য সম্পূর্ণ নিষেধ। সাত শহীদের মাজার আপনারা যখন যাবেন তখন কিন্তু এই মমিনের টিলার পাশ দিয়েই যেতে হয়। তো আমরা আগে সাত শহীদের মাজারটা ঘুরে আসছি আর এখন এই যে মমিনের টিলায় চলে আসছি। এই টিলাটা জঙ্গল টাইপের একটা জায়গা, এখানে এইরকম জঙ্গল দেখতে পাবেন, বড় বড় গাছ আছে আর আশেপাশে এরকম গাছগাছালি দিয়ে ভরা। আর যে উপরে একদম টিলার চূড়া থেকে চমৎকার সুন্দর কিছু দৃশ্য দেখা যায়, এই জন্যই মানুষ এই দৃশ্য দেখার জন্য ছুটে আসে আর কি। তো আমরাও যাচ্ছি আর আপনাদের দেখানোর চেষ্টা করব আসলে মমিনের টিলায় আসলে আপনারা কি দেখতে পাবেন। মমিনের টিলার একেবারে উপরে চলে আসছে আর এখান থেকে চমৎকার দৃশ্য দেখা যায় দেখেন। আর ওই যে নিচে দেখতেছেন আমরা কিন্তু মাত্র এই রাস্তা দিয়ে আসলাম, এটা হলো সাত শহীদের যে মাজার আছে সেই রাস্তাটাই। কিন্তু সাত শহীদের মাজারের উপরে যেই পাহাড়গুলো আছে সেই পাহাড়গুলো কিন্তু এখান থেকে স্পষ্ট দেখা যায়। মমিনের টিলার চূড়া থেকে চারপাশের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করার পর সময় ও সুযোগ পেলে ঘুরে আসতে পারেন বাংলাদেশের একমাত্র চীনামাটি বা সাদামাটির পাহাড়ে, যা কলমাকান্দার পাশের উপজেলা দুর্গাপুরে অবস্থিত। দূর থেকে পাহাড়টিকে দেখলে মনে হয় যেন কোনো দক্ষ শিল্পীর তুলিতে আঁকা অপূর্ব এক ক্যানভাস। পাহাড়ের গায়ে সাদা, লালচে, হলুদ ও ধূসর সহ নানা রঙের আস্তর চোখে পড়ে, যা এর সৌন্দর্যকে করেছে আরও অনন্য। প্রাকৃতিকভাবে গঠিত এই বিরল পাহাড় বাংলাদেশের ভূপ্রকৃতি বৈচিত্র্যের এক অসাধারণ নিদর্শন এবং ভ্রমণ পিপাসুদের জন্য আকর্ষণীয় গন্তব্য। দুর্গাপুরের এই সৌন্দর্য দেখে আবারও রওনা হচ্ছে ইট পাথরের শহর সেই ঢাকার পথে। হয়তোবা আবারও দেখা হবে নতুন কোনো গন্তব্যে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো গল্প নিয়ে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।